ওকে, মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট। আমার মনে হয় যে একটা বিষয়ে আমরা ছোট্ট করে থোড়া আলোচনা করতে পারি, বিশেষ করে গার্ডিয়ান অফলোর উদ্দেশ্যে, যে স্পোকেন ইংলিশ বলতে কিতা বোঝায়, স্পোকেন ইংলিশ কোর্স বলতে কিতা বোঝায়। অনেক জায়গা থেকে সাইডে বাইতে সরাসরি স্পোকেন ইংলিশ। তুমি স্পোকেন ইংলিশ করছো নি, কেউ যদি দেখা যায় আইএলস ভর্তি হইতে চায় কিন্তু তার বেসিক বলা থাকে না, তারে জিজ্ঞেন মানুষে বলেতে তুমি আইএলস ভর্তি হয়েছো না স্পোকেনও ভর্তি হয়েছো, এজ ইফ স্পোকেন ইংলিশ মিনস লার্নিং দ্য বেসিক্স অফ ইংলিশ। এই জিনিসটা আমার মনে হয় মানে অ্যাওয়ারনেসের উদ্দেশ্যে আমরা কিছু আলোচনা করতাম পারি। স্পোকেন ইংলিশটা মূলত কিতা? স্পোকেন ইংলিশ হইল যে আমরা দৈনন্দিন চলাফেরায় কাজে কর্মে আমরা যে ইংলিশটা ব্যবহার করতাম পারি বা করতে হয়, এটা হইল মানে যে কোনো একটা ইংলিশ স্পিকিং সেটিংও বা ইংলিশ স্পিকিং কান্ট্রিত একজন আছে, তার দৈনন্দিন চলাফেরায় তার কাজে কর্মে যে ইংলিশটা দরকার, ওটা হইল গিয়া স্পোকেন ইংলিশ। যে এটা মাতের যে হ্যালো, হাউ টু গেট টু দ্য স্টেশন, যে স্টেশনও কেলা যাওয়া লাগে, বা হাউ ক্যান আই গো টু দ্য পার্ক, ও যে একটা কোয়েশ্চেন করলাম, এটা হয়েছে গিয়া একটা স্পোকেন ইংলিশের উদাহরণ। তো এটা মূলত স্পোকেন ইংলিশটা সহজে বোঝার লাগে আমরা যদি রিটেন ইংলিশটা বুঝি। রিটেন ইংলিশটা হয়েছে যে বইয়ের যে টেক্সট বুকও যে ইংলিশটা থাকে, ফরমাল চিঠিপত্রে সরকারি নোটিশ বোর্ডও যে ইংলিশটা ব্যবহার করা হয়, ও ইংলিশটা হইল রিটেন ইংলিশ। আর যে একটা মানুষের রাস্তাঘাটে হাটে বাজারে যে ইংলিশটা ব্যবহার করে, ওটা হইল স্পোকেন ইংলিশ। একটা সহজ উদাহরণ দেয় যে রিটেন ইংলিশও বা ফরমাল রিটেন ইংলিশও আমরা কন্ট্রাকশনস ব্যবহার করি না। যেমন আই ডোন্ট স্পিক ইংলিশ, ডু ইউ স্পিক ইংলিশ? নো, আই ডোন্ট। এটা আমি রাস্তাত হইতাম পারব, কিন্তু আমি একটা ফর্মাল লেখার মাঝে আপনার হওয়া লাগবো যে আই ডু নট স্পিক ইংলিশ, অথবা ওয়ান টু রে ওয়ান না হওয়া, গোয়িং টু রে গানা হওয়া, I'm gonna play football tonight। একটা আমি স্পোকেন ইংলিশও হইতাম পারবো, কিন্তু আমি রিটেন ইংলিশও ইলাখান হওয়া যাইতো না। আমি বছর গেছে চিঠি লেখলাম বা বছর গেছে একটা কোনটা ইমেল ফাটাইলাম, এখানে আমি আই এম গোনা হইলে হইতো না। আচ্ছা, এখন ও যেন স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশের একটা আমরা অ্যানালজি দিতাম পারিনি, চলিত সাধু ভাষার যে আগর যে অবস্থা আছে ওটা দিয়ে, যে আগে এক সময় মানুষের কথ্য ভাষা আর লিখিত ভাষা তো আলাদা আছে। মূলত লিখিত ভাষা হিসাবে সাধু ভাষা প্রচলিত আছে, আর কথ্য ভাষা হিসাবে আছেন চলিত ভাষা। এখন তো মোটামুটি চলিত ভাষা, এখনো কিন্তু পার্থক্য আছে। যেমন কেউ যদি মানে প্রমিত ভাষায় মারতে চায় তাহলে কি তা হইব, হয়তো আমি চলে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু এলাকার মানুষ হয় না, মানুষ আমি 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 যাইতেছি, আমি যাচ্ছি হয় না, আমি যাইতেছি। বাট লেখার ক্ষেত্রে কিতাব কইতে পারবো না আমি যাইতেছি না, লেখতে পারবো, বাট এগুলো খুবই অড হয়ে যাবে, একটু অড লাগবে। তো এর মধ্যে একটা মানে নোটিসেবল একটা ডিফারেন্স আছে, যেখানে আমরা খুব সুন্দর ভাষায় কইতাম পারি যে রিটেন ইংলিশ ইজ মোর ফর্মাল অ্যান্ড স্পোকেন ইংলিশ ইজ মোর ইনফর্মাল অ্যান্ড কনভারসেশন। এবং লিসনিংয়ের যে পার্ট 1 আর পার্ট 2 ওই লোকে আসলে করে মানে স্পোকেন ইংলিশটারে এমুলেট করে একটা ভালো উদাহরণ হতে পারে। আর একটা পার্থক্য হইল যে স্পোকেন ইংলিশও নর্মালি জেনারেল প্রেক্ষাপটে আলোচনা হয়, একাডেমিক প্রেক্ষাপটে বা জটিল জটিল আলোচনাগুলো সাধারণত স্পোকেন ইংলিশের রেলমোর ভিতরে ধরা হয় না। তবে স্বাভাবিকভাবে, কারণ এগুলো ডিফারেন্ট বিষয়। আপনার একটা একাডেমিক টপিক লিয়ে মারতে গেলে টার্মিনোলজি জানা লাগে, জার্গন হয়তো জানা লাগে। আর এই জিনিসগুলো এলে হইছে এখানে, এগুলো হইছে একটা হইছে ন্যাচারালি হইছে, আর একটা হইল গিয়া যে প্রয়োজনে হইছে। যে রিটেন ইংলিশও আপনার যে আপনি ক্লিয়ারিটি বেশি থাকা লাগে, কারণ আপনি টেক্সট লেখিলিরা এবং ও টেক্সটটাও একজনে পাইব, আপনারা তো পাইতো না, আপনারা পাইতো না। আপনি একজনের লগে কনভারসেশন করলে আপনি মাত্র একজনের লগে সরাসরি, তখন আপনি একটা জিনিস দূরঞ্চা করলা এবং যতটুকু বুঝছে যদি ক্লিয়ারিটির সমস্যা হয় আপনারা আবার জিজ্ঞাইতে পারে, মানে আপনি ব্যাখ্যা দিতে পারে। কিন্তু এর কারণ এটা স্পোকেন ইংলিশ, যে স্পোকেন ইংলিশে আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি
মারতাম চাই, খুব আরামে কমফোর্টেবলি মারতাম চাই। আর ক্লিয়ারিটির সমস্যা হইলে আমরা জিগাইতাম পারি, ঠিক আছে। এখন রিটেন ইংলিশের যে মানে গ্রামাটিক্যাল যে কিতাটা আছে, কন্ট্রোলটা আছে, এটা যদি স্পোকেনও আমরা আরোপ করি, তাইলে দেখা যাইব মানুষের দৈনন্দিন মাত কঠিন হয়ে যাব, কমিউনিকেশন কঠিন হয়ে যাব। এগেন স্পোকেন ইংলিশটা যদি আমরা বই লেখার কাজে ব্যবহার করি, দেখা যাইব যে অনেক অনেক জায়গাতে ক্লিয়ারিটির সমস্যা হয়, গাম্ভীর্য কমে যায়, অনেকগুলা উদ্দেশ্যে দুইটা জিনিস আলাদা। এখন আমরা এই আলোচনাটা এখানে গুরুত্বপূর্ণ, কারণ আইএলস যখন আইএলসটার আমরা যদি একটু একটা হিসাবে ধরি, আইএলস আমরা দুইটাই লাগে, স্পোকেন ইংলিশও লাগে, রিটেন ইংলিশও লাগে। দুঃখজনকভাবে আমরা আইএলসর প্রিপারেশনের একটা পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা স্পোকেন ইংলিশটা নিয়ে আলোচনা করি বা স্পোকেন ইংলিশ কোর্সও ভর্তি হই, কিন্তু রিটেন ইংলিশটারে আমরা গুরুত্ব দেই না। মূলত আমার কাছে মনে হয় যে রিটেন ইংলিশটারে আমরা গুরুত্ব দিয়া জানা উচিত, আর স্পোকেন ইংলিশটা আমরা আসলে ব্যবহার করিয়া শিখা উচিত প্র্যাকটিসের মাধ্যমে। কারণ রিটেন ইংলিশে এমন কিছু বিষয় আছে যেগুলা হয়তো মানে দৈনন্দিন প্র্যাকটিস আইতো না, এগুলো একটু দূরে দূরে করা লাগবে। এবং আমার ধারণা এটা একটা বড় রিজন যে কারণে মানে রাইটিংও মার্ক তোলা ঘটে। রাইটিংও কিন্তু মানে আইএলটিএস রাইটিং এক্সাম যেটা, এটা কিন্তু অন্য মডিউলগুলোর তুলনায় মার্ক তোলা ঘটে। এবং দেখা যায় যে আমরা এর কারণেও যে আমরা স্পোকেন ইংলিশ ফোকাস, আমরা দেখা যায় যে আমরা খুব দ্রুত লিসনিং এবং স্পিকিং আমরা বালা করে লাই। কোর্সগুলা কেমন হয় এগুলোর আলোচনা বাদ দিলেও আমরা যেহেতু ও বিষয়টা লইয়া হাইপার ফোকাসড হওয়া যায়, এর কারণে এটা হয়ে যায় আমরা লিসনিংও দেখা যায় অনেক হাই ব্যান্ড ফাইরা, স্পিকিংও ফাইরা খুব কম সময় ফরিয়া। কারণ আমরা স্কুল লাইফও ইংলিশ স্পিকিং করি না, ইংলিশ লিসনিং করি না, খুব কম মানুষ ছাড়া। কিন্তু ও মডিউলগুলাত স্কোর বালা হয়, মানে এটা কিন্তু নর্মালি দেখলে এটা একটু অবিশ্বাস্য বা বিশ্বাস করে একটু ওয়ার্ড না নেই। কারণ আমরা আস্তে স্কুল লাইফও আমরা রিটেন ইংলিশটা ফরিয়াই, ইংলিশ রিডিং এবং রাইটিং, কিন্তু ও দুইটাতে আমরা খারাপ করে। কারণ আমরা আসলে এই জিনিসটা মনে হয় শিখতাম চাই না, শিখতাম চাই না। এবং মানে আসলে আরেকটা বড় বিষয় তো অ্যাওয়ারনেস নাই, ঠিক না? এখন এই বিষয়গুলো আসলে বুঝতে হইব, বিশেষ করে গার্ডিয়ান অফ লাগে বোঝা জরুরি। কারণ মানে স্পোকেন ইংলিশ অনেকে কিন্তু একটা ইয়াং এজে শিখতে চায় বাচ্চাদের, ঠিক না? তো এখন বাচ্চাদের সময় ছোট, তখন ডিসিশন মেকিং তো গার্ডিয়ানে যদি ডিফারেন্সগুলো বুঝোয়, তখন কিন্তু ওদের দুইটা ফোকাস করতে পারবো, নট ওয়ান অর দি আদার, ঠিক আছে? দুইটা ফোকাস করতে পারবো।